এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আদিরা বলছিল আহনাফ নিজে লাইব্রেরিতে গিয়ে ওর কাছ থেকে জানতে গিয়েছিল। আদিরা বিচার দেয়নি, তার মানে চার বন্ধু একযোগে হেসে ওঠে। এদিকে আদিরা জানালার ধারে নিজের পড়ার টেবিলে চেয়ারে বসে আছে। পড়ার টেবিলে চেয়ারে বসে থাকলেও সে কিন্তু পড়ছে না। সামনে বই খোলা, দক্ষিণা জানালা দিয়ে মৃদুমন্দ বাতাসে তার খোলা চুলগুলো আপন মনে উঠছে। আর এদিকে আনমনা আদিরা গালে হাত দিয়ে আধেরিয়া অম্বরের নির্নিমেষ চেয়ে আছে। তার হৃদপটে বারবার আজকের ঘটনা ভেসে উঠছে। একবার মারামারির ঘটনা তো আরেকবার লাইব্রেরির ঘটনা, আবার মেডিকেল সেন্টারে মার্সাদের সেই তীক্ষ্ণ ধারালো দৃষ্টি। আদিরা কিছুতেই এগুলো থেকে নিজের মনকে বের করতে পারছে না। পড়াতেও মন সংযত করতে পারছে না। বুক ধড়ফড় করছে তার, মন কেমন অস্থির লাগছে। মার্সাদের সেই ধারালো দৃষ্টি, লাইব্রেরিতে তার দিকে ঝুঁকে আসা, সব কেমন তার কাছে তালগোল পাকিয়ে যাচ্ছে। আকাশ দেখতে দেখতে গলা শুকিয়ে গেছে তার। তাড়াতাড়ি করে বোতল থেকে 3 ঢোক পানি খেয়ে জানালার দিকে তাকাতেই নিচের রাস্তায় কাউকে দেখতে পায়। প্রথমে ঠিকভাবে খেয়াল না করে বোতলের মুখ লাগিয়ে বোতল রাখতে নিলে তার মন তাকে সাবধান করে। দ্রুত আবার জানালার দিকে তাকাতেই তাকে নিচে কেউ নেই। একটা রিক্সা চলে গেল। আদিরা বুকে হাত দিয়ে লম্বা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জোর করে বইয়ের দিকে মনোযোগ দিল। এদিকে মার্সাদ মোটা বৈদ্যুতিক খুঁটির পেছনে পাশ হয়ে নিজেকে আড়াল করে রেখেছে। সেখান থেকে আরেকবার উকি দিয়ে দেখে আদিরা এখন পড়ছে। মার্সাদ বেশ বিরক্ত হলো, নিজে নিজেই বলছে, সবগুলো জানালা খুলে রেখে কে পড়তে বসে? রাস্তা থেকে তো রুমের ভেতরে কে ওইখানে বসা সবই দেখা যায়। এই মেয়েটার বুদ্ধি হবে না। মার্সাদ কিছু একটা ভাবলো, তারপর রাস্তায় এদিক সেদিক তাকিয়ে একটা ঢিল উঠিয়ে আদিরা জানালা বরাবর ছুড়ল। ঢিল ছুড়ে তৎক্ষণাৎ মার্সাদ কিছুটা দূরে গিয়ে লুকালো। আদিরা হঠাৎ জানালা দিয়ে পড়ার টেবিল ঢিলে আসা দেখে থতমত খেয়ে ঘাবড়ে যায়। ঢিল আসা দেখে আদিরার পাশের বেডের মেয়েটা যে কিনা শুয়ে শুয়ে পড়ছিল সে উঠে বসে। সে বলে, হঠাৎ কে রুমের ভেতরে এভাবে ঢিল ছুড়লো? আজব মানুষ তো, ঢিল ছুড়লো কে? মেয়েটার কথা শুনে রুমে থাকা আরো দুজন মেয়েও আদিরার কাছে এগিয়ে আসে। আদিরা বলে, আমি তো জানি না, আমি তো পড়ছিলাম, হঠাৎই ঢিলটা আমার টেবিলে এসে পড়লো। আদিরা সামান্য উকি ঝুঁকি দিয়ে, রাস্তায় তো এখন কাউকে দেখা যাচ্ছে না। কোন একটা অশুভ ছেলে হবে, ম্যানলেস। একটা মেয়ের জানালা দিকে কেউ এভাবে ঢিল ছুড়ে? এই আদিরা, তোকে যে রাস্তায় ফলো করতো সেই ছেলেটা না তো আবার? আদিরা এবার আরো ভয় পেয়ে যায়। সে বলে, এইভাবে বলো না আপু, হয়তো কোনো বাচ্চা এই কাজটা করেছে। আদিরা, তুই নিজেকে সান্ত্বনা দিতে বাচ্চার অজুহাত টানিস না। এখন রাত 9টার মতো বাজে। এখন কোনো বাচ্চা বুঝি রাস্তায় থাকে? কোনো পকেটের কাছে এটা। তুই জ্বালানা বন্ধ করে রাখ। সবগুলো জ্বালানা খুলে রাখিস কেন? একটা খুললেই তো হয়, বন্ধ কর। আদিরা ফটাফট সবগুলো জানালা বন্ধ করে পর্দা টেনে দিল। তারপর ওর রুমমেটরাও নিজেদের জায়গায় চলে গেল। কিন্তু আদিরা মনে ভয় যে ঢুকিয়ে দিয়ে গেছে, সে তো এখন ওই ছেলেটার কাজ ভেবেই বারবার ঘামছে। এদিকে মার্সাদ বাঁকা হেসে নিজে নিজে বলে, ভীতু মেয়েকে ঠিক লাইনে আনতে ভয় যথেষ্ট। এখন থেকে আর সে রাতে সবগুলো জানালা খুলে রাখবে না। তারপর মার্সাদ একটা রিক্সা ডেকে উঠে বসলো। রাত প্রায় 9:30টার দিকে মার্সাদ তার বাসায় ফিরল। বাসায় ফিরে দেখলো মাহি একা না, মার্সাদের মা, বাবা, বড় বোন, বোন জামাই সবাই বসা। মিস্টার আরশাদ খানের চোখে মুখে স্পষ্ট রাগ। মিলি তার বাবার রাগ দেখে ছোট ভাইকে বাঁচাতে আস্তে আস্তে উঠে এসে মার্সাদের কান টেনে ধরলো। তারপর বলল, এত বাজে কেন তুই? তোর এই মারামারি করার স্বভাবটা যাবে না নাকি? মার্সাদ নিজের কান ছড়ানোর প্রয়াসে বলে ওঠে, আপিলি, আমার কান ছাড়, লাগছে। লাগুক, লাগার জন্যই তো তোর কান ধরেছি। জানিস, তোর খবরটা শুনে আমরা কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। মা তো কেঁদে কেটে শেষ। দেখ মায়ের মুখটা একবার। কিছুদিন আগেই হাত পা ভেঙে মায়ের কাছে গিয়েছিলি, আজকে আর একজনেরটা ভাগতে উদ্যত হয়েছিস, তারপর পুলিশ কাণ্ডও ঘটিয়েছিস। আমার রাগ উঠে গিয়েছিল, আর ওই ছেলেটা একটা মেয়েকে। মার্সাদ তার কথা শেষ করার আগেই আরশাদ খান ধমকে ওঠেন, চুপ করো তুমি। এসব বিচার করার জন্য দেশে পুলিশ আছে। তোমাকে কেন ভার্সিটি ক্যাম্পাসে মারামারি করে একটা ছেলেকে আত্মহত্যা করতে হবে? ছেলেটা যদি আজকে মারা যেত তাহলে তুমি এখন এই সময় এখানে থাকতে পারতে না, জামিনেও কিছু হতো না। মার্সাদ চোখ নামিয়ে ফেলে। আরশাদ খান আবার বলেন,
তুমি জানো তোমার এই ঘটনার জন্য আমার কতটা মানহানি হয়েছে। আমার পার্টির লোকেরাই আমাকে অন্য নজরে দেখেছে। নিজের রাগকে কন্ট্রোলে রাখো। এভাবে সব জায়গায় নিজের এমন উদ্ধত্ত আচরণ প্রকাশ করবে না। মার্সাদ ছোট করে সরি বলে নিজের ঘরে চলে যায়। মিসেস মীরা স্বামীকে বলেন, ছেলেকে এখন এভাবে না বললেও পারতে, ছেলেটাও তো মার খেয়েছে। তুমি চুপ করো মীরা। তোমার অন্যায়ের উপর পর্দা ডালার চেষ্টা করবে না। তাকে আমি সবসময় এপ্রিসিয়েট করি, কিন্তু তার এমন উদ্ধত্ত আচরণকে প্রশ্রয় দিব না। একটা ছোট ঘটনায় পুলিশের খাতায় সে নাম লিখিয়ে ফেলেছে, বুঝতে পারছো তুমি? মিসেস মীরা চুপ করে গেলেন। মাহি ও মিলি এসে এবার তাদের বাবাকে সামলাচ্ছে। এদিকে মিলের স্বামী রাদীপ বসে বসে এই ফ্যামিলির সব কিছু অবজার্ভ করছে। সকাল সকাল স্টুডেন্টকে পড়ার জন্য রওনা করেছে আদিরা। রাস্তায় পথ চলতে চলতে মনের মাঝে ভয় ও শঙ্কা কাজ করছে তার। বিড়ালের শব্দ পেয়েও কয়েকবার শিউরে উঠছে সে, যার দরুন বেশ কয়েকবার পিছনে ফিরেও কাউকে এরকম দেখতে পায়নি। তারপর আবার পথ চলতে শুরু করে। এবারও আদিরা পেছনে ফিরে দেখে নিয়ে আবার সামনে ফিরে ভীষণভাবে চমকে ওঠে। সেই সাথে চিৎকার করে ওঠে নিজেই, নিজের মুখ চেপে ধরে। সামনে দাঁড়ানো মানুষটিও নিজের কান চেপে ধরেছে। সামনে দাঁড়ানো মানুষটি হচ্ছে মার্সাদ। মার্সাদ আদিরার এভাবে চিৎকার করে ওঠাকে ধমকে ওঠে। চিৎকার করে উঠলে কেন? আমি বাঘ না ভাল্লুক? আদিরা নিজের মুখ চেপে ধরে অবস্থাতে তাড়াতাড়ি মাথা নাড়ে। মার্সাদ তারপর নিজেকে স্বাভাবিক করে এদিক সেদিক একবার চেয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? মার্সাদ প্রশ্নটা করে দেখে আদিরা তার দিকে নিষ্পলক চেয়ে আছে। মার্সাদ তা দেখে আদিরার চোখের সামনে ঘুরিয়ে বাজালে আদিরা থতমত খেয়ে নজর নিচু করে নেয়। মার্সাদ ফের বলে, এভাবে আমার দিকে তাকিয়ে না থেকে যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও। স্টুডেন্টের বাসায়। ও চলো। বলেই মার্সাদ হাঁটা ধরল। আদিরা মার্সাদের নিঃসংকোচ সাথে চলতে চাওয়াতে যেন আরেক দফা ঝটকা খেল। ঠাই সেখানে দাঁড়িয়ে রইল। মার্সাদ কিছু দূর গিয়ে পিছনে ঘুরে দেখলো আদিরা আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। মার্সাদ ফুস করে নিঃশ্বাস ছেড়ে পেছনে ফিরে গেল আদিরার কাছে। তারপর বলল, এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকলে কি তোমার স্টুডেন্টকে পড়ানো হবে? দেরি হচ্ছে না? আদিরার হুঁশ ফিরে এসে তাড়াতাড়ি করে হাঁটা শুরু করে। মার্সাদও আদিরার স্টুডেন্টের বাড়ি পর্যন্ত যায়। ভার্সিটির ক্যাম্পাসে আদিরা উদাসীন হয়ে বসে আছে, আর ওর পাশে ওর তিন বান্ধবী কোন একটা বিষয় নিয়ে কথা বলছে। রিন্তি এবার আদিরাকে জিজ্ঞেস করে, আদু, আজ আবার ওই ছেলে বা কেউ তোকে রাস্তায় ডিস্টার্ব করেনি তো? আদিরা অন্য মনস্ক ছিল, সে আনমনে বলে ফেলে। হ্যাঁ। সাবিহা, মাহি ও রিন্তি অবাক হয়। কাল এত মার খাওয়ার পর ওই ছেলে আবার আদিরার পিছু নিয়েছে। মাহি প্রশ্ন ছুড়ে, আজ কিছু বলেছে? অসভ্যতামি করেছে? দাওয়াইকে বলতে হবে। ওই ছেলে একই তো বেহায়া, আবার অতিরিক্ত সাহস দেখাচ্ছে। মায়ের কথা শুনে আদিরা মনোযোগী হয়। সে পাল্টা প্রশ্ন করে বসে, কে? কার কথা বলছিস? আদিরার এহেন প্রশ্ন শুনে রিন্তি, মাহি ও সাবিহা একে অপরের দিকে তাকিয়ে ফের আদিরার দিকে সন্দিহান হয়ে তাকায়। সাবিহা জিজ্ঞেস করে, কার কথা বলছি মানে? তুই কি আমাদের কথা শুনছিস? আদিরা দেখে তার তিন বান্ধবী তার দিকে কেমন করে চেয়ে আছে। সে হাসার চেষ্টা করে বলে, আসলে কালকের ঘটনাটা এখনো মাথা থেকে বের করতে পারিনি, তাই একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তোরা কি বিষয়ে কথা বলছিলি? মাহি প্রশ্ন ছড়ে, তুই আগে এটা বল, কালকের মার খাওয়া ছেলেটা কি তোকে আজ কোনো রকম বিরক্ত করেছে? আদিরা নাবোধক মাথা নাড়ে, তারপর বলে, বিরক্ত তো করেনি, কিন্তু আমার মন থেকে ভয় কমছে না। আমি কোনো রকম ঝামেলা চাইনি বলে বিষয়টা কাউকে জানাতে চাইনি। এখন প্রতিনিয়ত ভয় করছে ছেলেটা যদি প্রতিশোধ নিতে আমার সাথে খারাপ কিছু করতে চায়, কারণ আমার কারণেই তো সে মার খেয়েছে। আদিরা কথাটা বলে শেষ করতেই একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে, ঠিকই বলেছে। তোমার জন্য একটা ছেলে কালকে অযথা মার খেয়েছে এবং আর একটা ছেলে অযথা জেলে গিয়েছে, পুলিশের খাতায় নাম লিখিয়ে এসেছে। আদিরা, মাহি, সাবিহা ও রিন্তি একযোগে পিছনে তাকিয়ে দেখে সামিরা দাঁড়ানো। সামিরার সাথে সামিরার আরেক বান্ধবীও। মাহি বিপরীতে কিছু বলতে নিলে সামিরা হাতের ইশারায় মাহিকে চুপ করতে বলে। তারপর সে বলে, নিজেকে খুব বোকা ডাম ভাবো, সবার সামনে প্রেজেন্ট করো, কিন্তু তুমি মোটো ডাম নাও। ইউ আর সো ক্লেভার, ইউ নো। তারপর দুটো তালি দিল সামিরা। সামিরার এই তালি যে বঙ্গাত্মক তা বুঝতে দেরি নেই কারোই। মাহি এবার বলে ওঠে, তুমি ওকে এভাবে বলতে পারো না সামিরা আপু। প্লিজ মাহি, আমার আর আদিরের মাঝে তুমি কথা বলো না।
তুমি শুধু তোমার বান্ধবীর উপরে ভালো লাগার রূপটাই দেখেছো। সে যে ভেতরে ভেতরে কতটা চালাক ও চতুর সেটা তুমি জানোও না। তোমাদের দেখায় সে ভাজা মাছটা উল্টো খেতে জানে না, কিন্তু মাছটা সেই ভাজছে। রিন্তি ফিসফিস করে সাবিহাকে বলে, এই স্বামীরা আপু আদিরাকে কেন এত অপছন্দ করে? যখন তখন যেখানে সেখানে সে আদিরাকে কথা শোনাতে চলে আসে। সাবিহা কণ্ঠস্বর নিচু করে বলে, আমার মনে হয় সে মনে করে আদিরা তার কাছ থেকে মায়েদাস ভাইকে ছিনিয়ে নেবে, অথচ মায়েদাস ভাইয়া কখনো তার ছিলই না। তুইও সাবিহা, আদিরা মার্শাদ ভাইকে জমের মতো ভয় পায়, আর তুই কিনা বলছিস আদিরা সামিরা আপুর থেকে ওনাকে ছিনিয়ে নেবে। আগে আদিরা মার্শাদ ভাইকে ভয় পাওয়াটা কমা, তারপর না হয় দেখা যাবে। বলে মিটি মিটি হাসলো রিন্তি। ওদিকে সামিরা আদিরার হাত ধরে টেনে তুলছে, তারপর শাসানো স্বরে বলে, তোমাকে বারবার বলেছি মার সাথে ধারে কাছেও যাবে না, তুমি কেন ওর কাছে যাওয়ার চেষ্টা করো? তোমাকে এক কথা বারবার কেন বলতে হয় আমায়? এত বেহায়া কেন তুমি? লজ্জা করে না? আদিরা দৃষ্টিনত, তার চোখ ভর্তি অশ্রু জমে উঠেছে। যে কোনো সময় তা মাটিতে টুপ করে পড়বে। মাহি সামিরার এহেন আচরণে খুবই বিরক্ত। সে আদিরার হাত সামিরার হাতে নাড়ে ছাড়িয়ে নিয়ে কণ্ঠে বিরক্তি নিয়ে বলে ওঠে, তোমার সমস্যা কি সামির আপু, বলো তো? তুমি কেন আদিরার পিছনে পড়ে আছো? আদিরা কার থেকে দূরে থাকবে আর কার কাছে থাকবে সেটা কি তোমাকে বলতে হবে? একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না তুমি? আর আদিরা যদি আমার দাভাইয়ের কাছে থাকেও, তাতে তোমার সমস্যা কি? সত্যি করে বলো তো, দাভাই কে হয় তোমার? আমার জানা মতে তুমি দাভাইকে পছন্দ করো, কিন্তু দাভাই তোমাকে পছন্দ করে না। তাই দাভাইয়ের সাথে কাছে পেছনে কে থাকবে না থাকবে সেটা তোমার দেখার বিষয় না। আদিরা সাবিহাকে জড়িয়ে কাঁদছে আর সামিরা ফুঁসছে। অতঃপর চিৎকার করে ওঠে আর বলে, ওই থার্ড ক্লাস মেয়েটার জন্য তুমি আমাকে ইনসাল্ট করছো? তুমি জানো না আমি কে? তুমি তো জানো তুমি কে, মাহির না জানলেও চলবে। কথাটা শুনে উপস্থিত সকলে পাশে ফিরে তাকায়। দেখে মার্শাদ ও তার বন্ধু আসছে। মার্শাদ ওদের কাছে এসে বলে, জানো তো তুমি কে, নাকি তোমার পরিচয়টা আমায় দিতে হবে? সামিরা ভ্রুকুটি করে কিছু বলতে আঙুল তুলে মুখ খুলবে, তার আগে মার্শাদ বলে ওঠে, তুমি বাবার বিজনেস পার্টনারের মেয়ে, তবে আরেকটা পরিচয় হচ্ছে তুমি আমার মায়ের দূর সম্পর্কের বোনের মেয়ে। এটাই তো তোমার পরিচয়। আর কাকে যেন থার্ড ক্লাস বললে? কাম অন সামিরা, কথায় কথায় সবার ক্লাস বিচার করতে কেন যাও? তোমার নিজের ক্লাস তুমি জানো তো? তোমার নিজের ক্লাস জানলেই হবে। অন্য কেউ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস সেটা তোমার জানতে হবে না। সামিরা হতবাক হয়ে মার্শাদের দিকে চেয়ে আছে। মার্শাদ তাকে এভাবে বলবে তা সে কল্পনাও করেনি। এভাবে অপমান করলো তাকে। রাগে তার চোখ জ্বালা করছে। আদিরার দিকে তাকিয়ে তার রাগ আরো বাড়ছে। সে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, কাজটা তোমরা ভালো করলে না। আমাকে এভাবে অপমান তোমরা করতে পারো না। তোমাকে ভালোবাসি বলে আমি। হোল্ড অন, তুমি আমাকে ভালোবাসতেই পারো, এতে আমার তো কিছু যায় আসে না, কিন্তু তুমি আমার কারণে আরেকটা নিরপরাধ মেয়েকে মুখে যা আসবে মনে যা আসবে তাই বলে বসবে, এইটা করার রাইটও তোমার নেই। কেউ চুপ করে আছে বলে তাকে সবসময় কথা শোনাবে, এই ধরনের মানসিকতা রাখতে পারে এমন মেয়ে যে কাউকে ভালোবাসতে পারে, সেটাই তো বিশ্বাস হয় না আমার। প্লিজ সামিরা, তোমার এই ভালোবাসা তুমি তোমার কাছেই রাখো, তোমার মধ্যে রাখো। এগুলো মানুষের সামনে প্রকাশ করতে চেও না, নয়তো কিছুদিন পর লোক তোমাকে বেহায়া বলবে। কথাগুলো শুনে সামিরা চোখ দিয়ে জল গড়াচ্ছে। সে কাঁদতে কাঁদতে ছুটে সেখান থেকে চলে যায়। সামিরার পিছু পিছু সামিরা বান্ধবীও চলে যায়। মার্শাদ এবার এগিয়ে গিয়ে মাহিকে বলে, তোর বান্ধবীকে নিয়ে অডিটোরিয়ামে আয়, জলদি আসবি। তারপর মার্শাদও সেখান থেকে চলে যায়। অডিটোরিয়ামের ভেতর মার্শাদ ও আদিরা একা। পুরো অডিটোরিয়ামে আর একটা মানুষও নেই। আদিরা মাথা নিচু করে মার্শাদের থেকে 2 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে। মনের মাঝে তার একরাশ ভয় তাড়া করছে। মার্শাদ টেবিলের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়ানো, সেই সাথে তীক্ষ্ণ দৃষ্টি আদিরাতে নিবদ্ধ। একটু আগে মাহি ও সাবিহারা আদিরাকে নিয়ে এখানে এসেছে। তারপর মার্শাদ আদিরা ব্যতীত সবাইকে চলে যেতে বলে সবাই বেরিয়ে যায়। তখন থেকে আদিরা ঠায় এভাবে মাথা নত করে দাঁড়িয়ে আছে। মার্শাদ হালকা কেশে বলে, তোমাকে একটা কথা বলবো আদিরা। আদিরা এক পলক মার্শাদের দিকে চেয়ে আবার দৃষ্টি নামিয়ে ফেলে। মার্শাদ ফের বলে, এবং কথাটা তোমাকে মানতে হবে,
কথাটা শুনে অযথা রিয়্যাক্ট করতে পারবে না। মার্সাদের এমন ধরনের কথা শুনে আদিরা কিছুটা ভাবুক হলো। কি এমন বলতে পারে? তখনই মার্সাদ টেবিলের উপর থেকে এক বোতল পানি আদিরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও। হঠাৎ মার্সাদ তাকে পানির বোতল দিচ্ছে দেখে আদিরা কিছুটা অবাক হয়। সে কৌতূহলী দৃষ্টিতে মার্সাদের দিকে চেয়ে থাকে। তখন মার্সাদ ইশারা করে পানি খেতে। আদিরা বোতলের ছিপ খুলে এক ঢোক পানি খেয়ে আরেক ঢোক মুখে নিয়েছে। এখনো গিলেনি। একটু সময় নিয়ে গিলছে, তখনই মার্সাদ বলে ওঠে, তোমাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে। মার্সাদ কথাটা বলে সেরেছে আর আদিরা হকচকিত হয়ে মুখ থেকে পানিগুলো ছিটকে ফেলে দিয়েছে। বোতলটাও ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। আর বেচারি আদিরা কাশতে কাশতেই বুক ও মাথায় হাত দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। মার্সাদ হঠাৎ আদিরার অবস্থা দেখে ফ্লোর থেকে বোতল উঠিয়ে আদিরাকে পানি খেতে বলে। পানি খাও। আর তুমি পানি এতক্ষণ মুখে রেখে দিয়েছো কেন? আদিরা হাত দিয়ে মার্সাদের এগিয়ে দেওয়া বোতলটা সরিয়ে একটা বেঞ্চে বসলো। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আর দেরি করলো না, দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। মার্সাদ তা দেখে বলে ওঠে, জবাবটা দিয়ে যাও, তোমাকে কিন্তু আমার গার্লফ্রেন্ড হতে হবে। আদিরা দাঁড়িয়ে পড়ল। তার হাত পা রীতিমতো কাঁপছে, কিন্তু তাকে এবার জবাব দিতেই হবে। কিন্তু বলার জন্য গলার জোরও তো প্রয়োজন। তারপরও কিছুটা সাহস সঞ্চয় করে পিছু ফিরে। অতঃপর সে কিছু বলার আগেই মার্সাদ আবার বলে, সত্যি সত্যি আমার গার্লফ্রেন্ড হতে হবে না, জাস্ট আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে হবে। সবাই জানবে তুমি আমার গার্লফ্রেন্ড। তুমি প্রিটেন্ডও করবে সেরকম, কিন্তু ইন রিয়েল আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হব না। আদিরার মুখ আপনা আপনি হা হয়ে গেল। তাকে গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে হবে? তাকে কেন? মনের মধ্যে অনেক প্রশ্নের ভিড়, কিন্তু উত্তর দাদাকে প্রশ্নই তো করতে পারছে না। দুজনের মাঝে এখন নীরবতা। একজনের চোখে মুখে বিস্ময় প্রশ্ন, তো আরেকজনের মুখে চোখে লেগে আছে সন্দেহান হাসি। মার্সাদ বুঝলো আদিরার মনের প্রশ্ন, তাই সে উত্তর স্বরূপ বলে, তোমাকে আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে বলছি কারণ আমি চাই সামিরা আমার লাইফ থেকে সরে যাক। কারণ আমি এইটুকু তো বুঝেছি, সামিরা অন্য কাউকে আমার গার্লফ্রেন্ড হিসেবে বিশ্বাস তো করবেই না, আবার ব্ল্যাকমেইল করে পেট থেকে সত্যি বের করে নিবে। আর যদি তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে দেখে তবে ও সন্দেহ তো করেই, না হলে কথায় কথায় তোমাকে এত শোনাতে আসতো না। আরেকটা প্লাস পয়েন্ট আছে, যদিও সেটা তোমার জন্য নেগেটিভ পয়েন্ট, তোমার উচিত সেটা বদলানো। তোমার পেটে বোম মারলেও তুমি সামিরাকে কিছুই বলবে না, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। শেষের কথাগুলো শুনে আদিরা মাথা নিচু করে ফেলল। মার্সাদ টেবিল থেকে তার বাইকের চাবি সহ রিং নিয়ে আঙুলে ঘোরাতে ঘোরাতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। দরজার কাছে ঠিক আদিরার থেকে সামান্য দূরের গিয়ে পেছনের দিকে হেলে স্লো ভয়েসে বলে, আমি কিন্তু তোমার থেকে অনুমতি চাইছি না, আমি তোমাকে বলছি, সো ইউ হ্যাভ টু ডু ইট। তারপর মার্সাদ অডিটোরিয়ামে ছেড়ে বেরিয়ে যায় আর আদিরাকে রেখে যায় অথই জলে। সামিরা জানতে পেরেছে মার্সাদের বাবা মা এখানে মার্সাদের ফ্ল্যাটে এসে উঠেছে। সে সেখানে যায়। মিসেস মীরা সামিরাকে দেখে ভীষণ খুশি হন। তিনি বলেন, কেমন আছে সামিরা? হুট করে সামিরা মিসেস মীরাকে জড়িয়ে ধরে কান্না করার মতো করে বলে, আন্টি আমি ভালো নেই। মিসেস মীরা খানিক ভরকালেন। তিনি সামিরা মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে তোমার? সামিরা মিসেস মীরাকে ছেড়ে দাঁড়িয়ে টিস্যু দিয়ে চোখ মুছে বলে, তোমার ছেলে আন্টি, তোমার ছেলে আমাকে ভালো থাকতে দিচ্ছে কই? বলছে আজকে তার ফ্রেন্ডদের ও মাহির ফ্রেন্ডদের সামনে আমাকে ইনসাল্ট করেছে, আমাকে যা নয় তাই বলেছে। মিসেস মীরা অবাক হলেন। তিনি ফের শুধালেন, কিন্তু কেন, কি হয়েছে ঠিক করে বলো তো। সামিরা আবার টিস্যু দিয়ে চোখ মুখ ঠোঁট কামড়ে বলে, আমার অপরাধ কি ছিল জানো? আমার অপরাধ এটাই যে কালকে যে মেয়েটার জন্য তোমার ছেলে জেলে গিয়েছিল, সেই মেয়েটাকে আমি দুটো কথা বলেছি। আমি ওই মেয়েটাকে দুটো কথা বলতে দেরি, কিন্তু তোমার ছেলেও তোমার মেয়ে, ওই মেয়েকে প্রোটেক্ট করতে দেরি নেই। তোমার ছেলে কিভাবে পারলো এটা সবার সামনে আমাকে অপমান করার? আই ফিল সো হার্ট আন্টি। বলেই আবার কাঁদতে লাগলো সামিরা। মিসেস মীরা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলেন। গতকাল রাতে মাহি তাকে সম্পূর্ণ ঘটনা বলেছে। এখানে তিনিও ওই মেয়েটার দোষও দেখতে পাচ্ছেন না। তার ছেলেই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আজকে আবার তার ছেলে সামিরাকে কষ্ট দিয়ে কথা বলেছে। তার ছেলে যে কি চাইছে সেটা তিনিই বুঝতে পারছেন না।
এই কথা যদি মার্সাদের বাবা জানতে পারেন তাহলে তিনি খুব রাগ করবেন। মিসেস মীরা সামিরার মন ভালো করতে বলেন, তুমি কষ্ট পেও না সামিরা। মার্সাদ এলে আমি ওকে বলবো ও যেন তোমার সাথে এরকম না করে। আর কেঁদো না, তুমি বসো, আমি দুপুরে রান্নাটা সেরে ফেলি। তুমিও কিন্তু আজ আমাদের সাথেই লাঞ্চ করবে। সামিরা মুচকি হেসে রাজি হয়ে যায়। তারপর মিসেস মীরা রান্নাঘরে চলে গেল। সামিরা বাঁকা হেসে বলে, এবার কি করবে মার্শাদ বেবি? তুমি তো আন্টির কথা ফেলতে পারো না। উফ সামিরা, ইউ আর জিনিয়াস বেবি। অডিটোরিয়ামের দরজার বাহিরে মাহি, সাবিহা, রিন্তিরা ও মার্সাদের বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তখনই দরজা খুলে মার্সাদ বের হয়। মাহি এগিয়ে গিয়ে হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করে, তোরা ভিতরে কি কথা বললি দা ভাই? সেটা তোর ভীতু বান্ধবীর থেকে জেনে নিস। মার্সাদ সংক্ষেপে জবাব দিয়ে চলে যায়। মার্সাদ যাওয়ার পর ওর বন্ধুরা চলে যায়। এদিকে মাহি, সাবিহা ও রিন্তি অডিটোরিয়ামে প্রবেশ করে দেখে আদিরা চুপচাপ একটা বেঞ্চে বসে আছে। ওর আদিরার পাশে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে? কি বললো দা ভাই? আদিরা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তোর দা ভাইয়ের ঘাড়ে ভূত চেপেছে। ওছা ডাক আর এ ভূত নামা। মাহি সহ রিন্তি, সাবিহ কৌতূহল যেন বেড়ে গেল। মাহি আদিরার মুখখানা নিজের দিকে ঘুরিয়ে কিঞ্চিত ভ্রুকুটি করে ফের শুধালো, পরিষ্কার করে বল কি হয়েছে? দা ভাই তোকে কি বলেছে? আদিরা দৃষ্টি নিচু করে মিনমিন করে বলল, তোর দা ভাই আমাকে গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দিয়েছে। আদিরা জবাব শুনে মাহি, রিন্তি ও সাবিহা তিনজন একত্রে বেশ জোরেই বলে উঠল, হোয়াট? ওদের এই আচমকা চিৎকারে আদিরা কানে হাত দিয়ে দ্রুত কণ্ঠে আবার বলল, তবে রিয়েল না, ফেক। এবার ওরা তিনজন একে অপরের মুখ চাওয়াচাই করে একসাথে ফের শুধালো, ফেক মানে? ফেক মানে তো ফেকই। মানে উনি বলেছেন আমাকে ওনার গার্লফ্রেন্ড তো হতে হবে, কিন্তু আসলে গার্লফ্রেন্ড হব না। আসলে সবার সামনে গার্লফ্রেন্ড, কিন্তু এমনিতে গার্লফ্রেন্ড না, অ্যাক্টিং করতে হবে গার্লফ্রেন্ড হওয়ার। আমি কেমন সবকিছু প্যাচ লাগিয়ে ফেলছি, আমার মাথা কাজ করছে না। পানি হবে পানি। আদিরা তাড়াহুড়া করে কিসের মধ্যে কি বলল। এখন মাহি, রিন্তি ও সাবিহা হা করে আদিরার মুখ পানে চেয়ে আছে। আদিরা নিজেই রিন্তির ব্যাগ থেকে পানির বোতল নিয়ে পানি পান করে। তারপর একটু দম নিয়ে মাহিকে বলে, দেখ মাহি, তোর ভাইকে বুঝিয়ে বল আমি এসব অ্যাক্টিং করতে পারবো না। ঝুট ঝামেলা আমার ভালো লাগে না। উনি যদি সামিরা আপুর থেকে পিছু ছাড়াতেই চায় তাহলে অন্য উপায় বের করুক, আমাকে ব্যবহার না করুক। এমনিতেই সামিরা আপু আমাকে অপমান করতে এক বিন্দু পরিমাণ সুযোগও ছাড়ে না। আমার ভালো লাগে না এসব, অনেক কষ্ট করে। অনেক কষ্ট করে পরিবারের থেকে দূর থেকে ভার্সিটিতে পড়তে এসেছি। কোনো ঝামেলায় জড়িয়ে যদি আমাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয় তাহলে আমার বাবা আমাকে আর পড়াবেন না, সোজা বিয়ে দিয়ে দিবেন। এখানে চান্স পেয়েছি বলেই পড়াচ্ছেন। প্লিজ মাহি, তোর ভাইকে একটু বোঝা। তারপর আদিরা নিজের ব্যাগ উঠিয়ে অডিটোরিয়াম থেকে বেরিয়ে যায়। আদিরার পিছু পিছু সাবিহা ও রিন্তিও যায়। মাহি বসে বসে চিন্তায় মগ্ন। তার ভাই যে এসব কেন করছে সে ঠিক বুঝে উঠতে পারছে না। দুপুরে লাঞ্চ করতে এসে খাবার টেবিলে সামিরাকে দেখে মেজাজ বিগড়ে যায় মার্সাদের। মাহি মার্সাদকে পাশ কাটে খাবার টেবিলের দিকে যাচ্ছিল, তখন মার্সাদ মাহিকে আটকায় আর জিজ্ঞেস করে, এই সামিরা এখানে কেন? মাহি জবাবে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি কিভাবে জানবো? আমাকে বলে এসেছে নাকি? মাহি কথাটা বলে আবার হাঁটা ধরলে মার্সাদ ফের তাকে আটকায়। তারপর কপাল কুঁচকে শুধায়, বেশি তেরামি করিস না, ঠিক করে বল এই সামিরা এখানে কেন এসেছে? মা যে এখানে এসেছে সেটা সামিরাকে কে বলেছে? মাহি উল্টো মার্সাদের সাথে রাগ দেখিয়ে বলে, আজব, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো দা ভাই? আমি তো আর সামিরা আপুকে মায়ের আসার কথা বলবো না, তাই না? সামিরা আপু তার হবু শাশুড়ির খোঁজ খবর রাখার জন্য নন্দদের সাহায্য তো নেয় না। হবু শাশুড়ি ও ননদ কথাটা বলার কারণে মার্সাদ মাহিকে মারতে তেড়ে গেলে মাহি চোখ ছোট ছোট করে বলে, আমাকে পরে মেরো। সামিরা আপু মায়ের কাছে কি বিচার দিয়েছে সেটা তো দেখো। বাবার কানেও সেই কথাটা তুলেছে কিনা দেখো আবার। এই বলে মাহি মুখ ভেঙচি দিয়ে চলে যায়। মার্সাদ দেয়ালে খুশি দিয়ে আবার নিজের রুমের দিকে যেতে নিলে মিস্টার আরশাদ খান ছেলেকে ডাক দেন। নিজের রাগ কমিয়ে খেতে আসো। অগত্যা বাধ্য হয়ে মার্সাদ ডাইনিং টেবিলের কাছে যায়। খেতে খেতে সামিরা মিস্টার আরশাদ খানকে বলে, আঙ্কেল, আপনারা চট্টগ্রামে আসলেন, আমাদের বাড়িতে গেলেন না, মম ড্যাড অনেক মাইন্ড করবে। আরশাদ খান বলেন, আমরা তো সময় নিয়ে আসিনি, এসেছি তো আমার সুপুত্রের কল্যাণে।
আবার যখন সময় নিয়ে আসবো তখন যাব। মার্সাদ তার বাবার দিকে এক পলক চেয়ে মাথা নিচু করে খাচ্ছে। তার বাবার রাগ এখনো পড়েনি। সামিরা মার্সাদকে এভাবে দেখে মনে মনে বেশ আনন্দ পায়। সামিরা কণ্ঠে দুঃখী ভাব টেনে বলে, কি বলবো আঙ্কেল, আপনার ছেলে তো মানুষের জন্য নিজের জানটাও দিয়ে দিতে হাজির, কিন্তু কার জন্য জান দিচ্ছে সেটাও একটু ভেবেচিন্তে দেখে না। একটা মেয়ে এসে তাকে অভিযোগ করলো, আর সেই অভিযোগের উপর সত্য মিথ্যা বিচার না করে একটা ছেলেকে ইচ্ছে মতো মারলো। দোষটা কিন্তু আপনার ছেলেরই আঙ্কেল। কাউকে কেউ এতটা বিশ্বাস করে নাকি? পুলিশ নাকি বলে দিয়েছে ওই ছেলের বিরুদ্ধে ওই মেয়েকে বিরক্ত করার কোনো প্রমাণ নেই। আসলে আঙ্কেল, সবাই বিশ্বাসের যোগ্য না। মেয়েটাকে আপনার দুই ছেলে মেয়েই খুব বিশ্বাস করে, ভোলা ভোলা চেহারা তো। সামিরা কথাগুলো আর মাহি ও মার্সাদ দুজনই শুনছে। মাহি ভ্রু কুঁচকে সামিরের দিকে চেয়ে আছে, আর মার্সাদ রাগে খাওয়া বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে টেবিলের দিকে চেয়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। মিসেস মীরা ছেলে ও মেয়ে উভয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করে সামিরাকে বলে, সামিরা, খাবার টেবিলে এইসব টপিক আর তুলো না। ওই ছেলেটার ক্রিমিনাল রেকর্ড আছে, কিন্তু এখন খাবার খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। সামির আবার কিছু বলতে নিলে মিসেস মীরা সামিরের প্লেটে চিকেনের আরেকটা ফ্রাইড পিস তুলে দিতে নেয়, যার দরুন সামিরাকে থামতে হয়। মার্সাদও তৎক্ষণাৎ খাবার টেবিল ছেড়ে উঠে যায়। মিসেস মীরা তা দেখে উৎকণ্ঠিত হয়ে ছেলেকে ডাকেন, বাবু, খাবার তো কিছুই খেলি না, না খেয়ে উঠে গেলি কেন বাবা? মার্সাদ নিজের রুমে ঢুকতে ঢুকতে জবাব দেয়, আমার পেট ভরে গেছে মা, তাছাড়া আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তোমরা পেট ভরে খাও। তারপর মার্সাদ নিজের রুমে দরজা লাগিয়ে দেয়। এবার মাহি সামিরাকে উদ্দেশ্য করে বলে, আমি তোমার প্রবলেম ঠিকভাবে বুঝতে পারছি না সামির আপু। তুমি সব সময় সব কিছুতে শুধু আদর ভুল ধরো। তুমি কি গিয়েছিলে কালকে পুলিশ স্টেশনে বা ঘটনাস্থলে ছিলে? তুমি লোক মুখে শোনা কথা শুনে ডিটেলসে ব্যাখ্যা করতে যাচ্ছ কেন? তুমি তো আজকে সকালেও আদৌকে যা নয় তাই বলে আসলে, আর আদৌ ভাইয়াকে বিচার দেয়নি। ভাইয়া নিজেই ওই ছেলেকে ফলো করতে দেখেছে। আর আমি এই টপিক নিয়ে কথা বলতে না করলাম তো। খাবার টেবিলে বসে চুপচাপ খেয়ে নাও। মিসেস মীরা মাহিকে কথার মাঝে বাদ সাধেন। মাহিও আর কিছু না বলে চুপচাপ খেতে থাকে, আর সামিরা দাঁতে দাঁত পিষে বিরক্তি ও রাগ নিয়ে একটু একটু করে খাচ্ছে। এদিকে আরশাদ খানও চুপচাপ খাচ্ছেন। তিনি মাহি বা সামিরা কারো কথারই কোনো প্রতিক্রিয়া দেখালেন না, কিন্তু সবার কথাই মন দিয়ে শুনলেন। পরের দিন আদিরা ভার্সিটিতে যায়নি, কোনো কারণ ছাড়া ইচ্ছে করে মার্সাদ বা সামিরার সম্মুখীন না হতে যায়নি। এদিকে মার্সাদও ভার্সিটিতে আজ কিছুটা লেট করে গিয়েছে। রাতে বাড়ি ফিরে তার শরীর খারাপ থাকাতে সকালে ঘুমটা সহজে ভাঙতে যায়নি, আর মাহিও খুব একটা ডাকেনি। মার্সাদ বাইক পার্ক করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘড়িতে সময় দেখে। এখন আদিরা ও মাহিদের একটা ক্লাস শেষ হওয়ার কথা, তাই মার্সাদ উঠতে নিলে আহনাফ প্রশ্ন করে, কোথায় যাচ্ছিস? মার্সাদ কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, মাহির কাছে যাচ্ছি, মাহির কাছে আমার কার্ড আছে। মার্সাদের জবাব শুনে আহনাফ, মৃদুল, রিহান ও রবিন বিভ্রান্তের দৃষ্টিতে চেয়ে থাকে। মার্সাদ সেসব পরোয়া না করে প্রতিদিন ক্যাম্পাসে যেখানে মাহি আদিরা বসে সেখানে যায়। তার পিছু পিছু আহনাফ, রিহানরাও যায়। মার্সাদ সেখানে গিয়ে দেখে মাহি, সাবিহা ও রিম্পি বসে বসে গল্প করছে। আদিরা নাই সেখানে। মার্সাদ পেছনে একবার তাকিয়ে তার বন্ধুদের দেখে নেয়, তারপর মাহির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোর কাছে আমার ক্রেডিট কার্ডটা আছে? মাহি জবাব দেয়, না তো। না ভাই, কেন? ও, তাহলে মনে হয় বাসায় রেখে এসেছি। মাহি প্রত্যুত্তরে কিছু বলে না। তারপর মার্সাদ ভাবলো আদিরা হয়তো লাইব্রেরিতে গেছে, তাই সে লাইব্রেরির দিকে যেতে নিলে মৃদুল মার্সাদকে ডাক দেয়, কি রে, তুই এখন আবার কই যাচ্ছিস? মার্সাদ এদিক ওদিক চেয়ে মিথ্যে জবাব দেয়, আমার একটা বই দরকার, তার জন্য লাইব্রেরিতে যাচ্ছি। মার্সাদ চালাকি করে জবাব দিলেও মৃদুল ও রিহানদের বিষয়টা বুঝতে বাকি নেই। রিহান বলে, যে এখানে নেই সে সেখানেও নেই, তাও তোর মনের সান্ত্বনার জন্য যাচ্ছিস, যা। রিহানের কথা শুনে মার্সাদের কপাল আপনা আপনি কুঁচকে আসে। সে মুখে কোনো বাক্য ব্যয় না করে চোখের ইশারায় ওদের শাসিয়ে লাইব্রেরির দিকে যেতে থাকে। মার্সাদ যেতেই রিহান ও মৃদুল হাসতে হাসতে আহনাফকে বলে, তোর কি এখনো মনে হয় না মার্সাদ আদিরাকে পছন্দ করে? আহনাফ বলে, ডোন্ট নো ইয়ার, একবার মনে হয় পছন্দ করে, আবার মনে হয় সামনের থেকে ছুটকারা পেতে এসব করছে। ওর মাথায় যে কি চলে ও জানে। রবিন বলে, আমার না,
আদিবার জন্য ভয় করছে। সামিরা এসব জানতে পারলে আদিরাকে যদি কিস করে। রিহান হাই তুলতে তুলতে বলে, ফিকার নট হোয়েন মার্সাদ উইথ হার। আমি তো ভাবছি যদি এই অ্যাক্টিং পর্যায়ের থেকে রিয়েল পর্যায়ে চলে যায়। যদিও আমাদের মনে হয় মার্সাদ আদিরাকে পছন্দ করে, কিন্তু সেটা আমাদের ধারণা মাত্র। কিন্তু সত্যি সত্যি যদি ওদের মাঝে ভালোবাসাটা হয়ে যায়, একদিকে মার্সাদের জন্য ভালোই হয়, আদিরা মেয়েটা ভালো। রিহানের সাথে মৃদুলও তাল মেলালো, কিন্তু আহনাফ মোটেও এতে খুশি হলো না। সামিরাকে জেলাস করে নিজের জীবন থেকে সরানোর চক্করে মার্সাদ একটা নির্দোষ মেয়েকে ব্যবহার করছে, এটা সে মন থেকে পুরোপুরি মানতে পারছে না। কাল সে মার্সাদকে বোঝানোর চেষ্টাও করেছিল, কিন্তু লাইব্রেরিতে গিয়েও আদিরাকে না পেয়ে মার্সাদ লাইব্রেরি থেকে বেরিয়ে এক হাত কোমরে তো আরেক হাত মাথার পেছনে চুল হাতে রেখে কিছু একটা ভাবছে। তখনই সামিরা সেখানে হাজির হয়, চোখে মুখে তার হেয় ও ক্রূর হাসি। সামিরা মার্সাদের চারপাশে একবার ঘুরে ফের সামনে এসে বলে, কাকে খুঁজছো মার্শাদ বেবি? মার্সাদ বিরক্তির সাথে বলে, অ্যাটলিস্ট তোমাকে তো না। উপস, আমি তো আশাই করিনি, কিন্তু আমি জানি তুমি কাকে খুঁজছো। লিসেন মিস্টার মার্শাদ ইশরাক খান, তুমি যাকে খুঁজছো সে তোমাকে 2 পয়সার দামও দেয় না, তারপরও তুমি ওই মেয়ের জন্য। দিস নান অফ ইয়োর বিজনেস, গো টু হেল। তারপর মার্সাদ স্থান ত্যাগ করে। সামিরা সেখানে দাঁড়িয়ে ফুঁসছে, অতঃপর রেগে নিজেও চলে যায়। মাহি আহনাফের সামনে একটা পুকুর পাড়ে বসে আছে। মাহির মন খারাপ, সে একাধারে ছোট ছোট নুড়ি পাথর ও ইটের সুরকি ধীরে ধীরে পুকুরে ঢিল মারছে। আহনাফ কিছুক্ষণ যাবত এগুলো দেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাহিকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? মন খারাপ দেখাচ্ছে। মাহি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, দা ভাইয়ের এই হুটহাট সিদ্ধান্ত আমার ভালো লাগে না একদম। আপনি তো একটু বুঝাতে পারেন, আমার বান্ধবী কুটিল মস্তিষ্কের না, ও সত্যি সত্যি সরল। এই যে দেখুন, প্রতিদিন ক্লাস করা মেয়েটা আজকে দা ভাইয়ের বয়ে ভার্সিটিতে আসেইনি। আমি দা ভাইয়ের সাথে বাবা মা যাওয়ার পরে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সে যে বিকেলের দিকে বেরিয়েছিল, তারপর রাত 12টার পর ফিরল, তারপর সোজা রুমে গিয়ে দরজা লাগালো। আহনাফ মাহির হাত ধরে বলে, বুঝিয়েছিলাম আমি, শোনেনি। সে সামিরাকে শিক্ষা দিতে এসব করছে, কিন্তু জানো আমার অবিন, মৃদুল